শক্তির কাছে যেন একেবারে ছোট হয়ে গেছেন, তাদেরও ভয় লাগে, ফাঁস করে দিয়েছে। আর ঝুঁকি নেওয়ার মতো দম বা সাহস অবশিষ্ট নেই। এটাকে আপনারা বুদ্ধিমত্তাও বলতে পারেন, আবার শক্তি আর দুর্দান্ত প্ল্যানিং এর সামনে ভয় পেয়ে যাওয়াও বলতে পারেন। ঝুকাঙ্গানাই সালাম ভাই। ঝুকাঙ্গানাহি যে স্টাইলটা, এটার জন্য আপনি কি দরকার জানেন? আনলিমিটেড সুপ্রিম পাওয়ার। আপনার পেছনে জোর থাকতে হবে, আপনার তলেও জোর থাকতে হবে যখন আপনি বলবেন ঝুকাঙ্গানাহি ভাও। তো কে ঝুঁকবে না? ওয়ান এন্ড অল। কঠিন চাপ দিয়ে আমরা একটা বিরাট সফলতা অর্জন করতে পেরেছি। এটা জামাতের সাকসেস, এনসিপির সাকসেস, বা তার চাইতে বেশি সাকসেস, বড় সাকসেস। এদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না, কারণ গোলামীর বাংলাদেশ আর নেই। তাই ভারতকে আগ্রাসী আচরণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। কিন্তু এবার ঢাকার ভাষা বদলাতে শুরু করেছে। দিল্লির চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে বাংলাদেশ এবার এমন এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জল কূটনীতিতে এক বিশাল ভূমিকম্পের জন্ম দিয়েছে। চমৎকার ভাই, অবশ্যই বাংলাদেশ সরকারকে এটার জন্য স্যালুট জানাই, এটার জন্য ধন্যবাদ জানাই। তবে আমি একটা জিনিস ভাই চিন্তা করতেছি, এই নিউজটা দেখার পরে এই যে শুভেন্দু আছে না, শুভেন্দু, এই শুভেন্দুর কি ঘুম হবে না ওর ঘুম হারাম হয়ে যাবে? আমরা তো এই বিএনপি সরকারই চাই। আর কিছুদিন পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফরে যাচ্ছে। চীন থেকে ফেরত আসার সঙ্গে সঙ্গে 3 দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তারাও কিন্তু বাংলাদেশ সফরে আসতেছে। তারা বাংলাদেশে আসলে ভারতের আধিপত্য বাংলাদেশ থেকে বিলীন হতে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কখনো একদিনে মরে না। প্রথমে তার স্রোত কমে, তারপর গভীরতা হারায়, আর শেষে তীরে জমে বালু। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অনেক নদীর গল্প এখন ঠিক এমনই। একটি বাঁধ, একটি রাষ্ট্রের আধিপত্যের সিদ্ধান্ত এবং আরেকটি রাষ্ট্রের নীরব দীর্ঘশ্বাস। গত কয়েক দশক ধরে এটাই ছিল বাংলাদেশ ভারতের জল রাজনীতির নির্মম সমীকরণ। কিন্তু এবার ঢাকার ভাষা বদলাতে শুরু করেছে। দিল্লির চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে বাংলাদেশ এবার এমন এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জল কূটনীতিতে এক বিশাল ভূমিকম্পের জন্ম দিয়েছে। ভারত হয়তো ভেবেছিল ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ চুপসে গেছে। বিশেষ করে বর্তমান সরকারে তাদের নিজেদের পছন্দের কিছু মুখ দেখে তারা বেশ পুলকিতই ছিল। তারা ভেবেছিল আগের মতোই ঢাকাকে হয়তো তাদের হাতের পুতুল হিসেবেই ব্যবহার করা যাবে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের একজন মন্ত্রী এবং একজন উপদেষ্টার সোজা সাপটা কথায় দিল্লির সেই অহংকার যেন বজ্রপাত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যখন উত্তাপ ছড়াচ্ছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ আগের জায়গায় নেই যে ভারত চোখ রাঙালেই ভয় পাবে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ভারত খেয়েছে বাংলাদেশের নতুন প্রকল্প পদ্মা ব্যারেজ নিয়ে। শুষ্ক মৌসুমে ফারাক্কার কারণে বাংলাদেশের যে বিশাল ক্ষতি হয় তা ঠেকাতে প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে তারেক রহমানের সরকার। সাংবাদিকরা যখন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনিকে প্রশ্ন করেন যে এই ব্যারেজ নির্মাণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে কিনা, তখন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দেন, এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব স্বার্থের ব্যাপার। আমরা কেন ভারতকে জিজ্ঞেস করতে যাব? ঢাকার এই স্বাধীন এবং মেরুদণ্ডী অবস্থান দিল্লির জন্য আক্ষরিক অর্থেই এক চরম বিস্ময়। শুধু পদ্মা ব্যারেজ নয়, ভারত সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কাটা খেয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। বাংলাদেশ অত্যন্ত সুকৌশলে ভারতের নাকের ডগা দিয়ে তিস্তা নদী ব্যবস্থাপনার এই মেগা প্রজেক্টটি চীনের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 1975 সালে ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের বুকে শুরু হয় জলের জন্য হাহাকার। গঙ্গা পদ্মা অববাহিকার প্রবাহ, শুষ্ক মৌসুমে পানির ঘাটতি নিয়ে দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে কেবল আলোচনাই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। সীমান্তের কৃষক তো আর চুক্তির ভাষা বোঝেন না, তিনি বোঝেন তার খালে পানি আছে কিনা, জমিতে সেচ দেওয়া যাচ্ছে কিনা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শুষ্ক মৌসুমে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। ঢাকার নীতি নির্ধারকরা এবার বুঝতে পেরেছেন, নদীকে বাঁচাতে হলে শুধু উজানের দিকে অর্থাৎ ভারতের দিকে তাকিয়ে থাকলে চলবে না, নিজেদের অবকাঠামো গড়ে তুলতে হবে। আর এই চিন্তা থেকেই জন্ম নিয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রস্তাবিত এই ব্যারেজ বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা, সেচের জন্য বিতরণ, নদীর নাব্যতা রক্ষা এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার মতো
অকল্পনীয় সুবিধা পাওয়া যাবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী দেশের 24টি জেলার মানুষ এর সুফল পাবেন। 2026 সালের মার্চ থেকে 2033 সালের জুন পর্যন্ত এই সময়কাল নির্ধারণ করা হয়েছে, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 50,433 কোটি টাকা। এটি কোনো সাধারণ প্রকৌশল ব্যয় নয়, এটি হলো ভারতের জল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এক কৌশলগত এবং সরাসরি ঘোষণা। পানির প্রশ্নে আমরা আর নিষ্ক্রিয় নই। পদ্মা ব্যারেজ এবং তিস্তায় চীনের প্রবেশ প্রমাণ করে যে বাংলাদেশ সরকার এখন একটি সম্পূর্ণ স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছে। সরকারের ভেতরে থাকা একটি মহল, বিশেষ করে খলিলুর রহমানের মতো ব্যক্তিরা যারা ঢাকাকে জোর করে ভারত আমেরিকা বলয়ে ঢোকাতে চেয়েছিলেন, তারা আপাতত ব্যর্থ হয়েছেন। বিশ্লেষকদের মতে সরকারের এই নতুন মেরুদণ্ডী অবস্থানের পেছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, ইরানের সাথে বৈরিতার কারণে তেলের জাহাজ আটকে যাওয়ার ভয়, এবং দ্বিতীয়ত IMF এর ঋণ না পাওয়ার হতাশা। এই অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপ সরকার এবং বিএনপিকে বুঝতে বাধ্য করেছে যে ক্ষমতায় টিকে থাকতে হলে কেবল পশ্চিমা বা ভারতীয় বলয়ে আবদ্ধ থাকলে চলবে না, বরং চীন এবং পাকিস্তানের মতো বিকল্প মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করতে হবে। এর পাশাপাশি দেশের ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইদানিং জামায়াতে ইসলামীর সাথেও সখ্যতা তৈরি করেছে বিএনপি। পানি পৃথিবীর সবচেয়ে নীরব শক্তি। তেল নিয়ে যুদ্ধ হয়, গ্যাস নিয়ে নিষেধাজ্ঞা হয়, কিন্তু পানি নিয়ে সংঘাত আরও গভীর, কারণ পানি সরাসরি জীবনের সাথে জড়িত। দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত নদী কেবল প্রকৃতির বিষয় নয়, এটি কূটনীতি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যে রাষ্ট্র উজানে থাকে, অর্থাৎ ভারত, তার হাতে প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতায় বেশি থাকে। তাই ভাটির দেশকে অর্থাৎ বাংলাদেশকে কৌশল এবং অবকাঠামোর মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয়। বাংলাদেশ এখন ঠিক সেই পথে হাঁটছে। পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা সফল হলে বাংলাদেশ দেখাতে পারবে যে কেবল অভিযোগ নয়, ভারতের চাপ উপেক্ষা করে সমাধান তৈরির সক্ষমতাও তার আছে। পদ্মার বুকের উপর হালকা কুয়াশা, দূরে মাছ ধরার নৌকার একটি ক্ষীণ আলো। নদী নীরব, কিন্তু সেই নীরবতার নিচে অদৃশ্য স্রোত বইছে। একদিকে উজানের বাধা, অন্যদিকে ভাটির নতুন পরিকল্পনা। একদিকে পুরনো চাপ, অন্যদিকে ঢাকার নতুন জবাব। ঢাকায় এখন ফাইল নড়ছে, প্রকৌশলীরা মানচিত্রে রেখা টানছেন, অর্থনীতিবিদরা হিসাব করছেন, আর কূটনীতিকরা নতুন শব্দ বুনছেন। আর উত্তরবঙ্গের কৃষক আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন, এবার কি সত্যি পানি আসবে? কারণ পদ্মা ব্যারেজ কেবল কংক্রিটের দেয়াল নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা। আমরা আমাদের নদীকে ছেড়ে দেব না। চাঁদের আলোয় পদ্মা নিঃশব্দে বয়ে চলছে, কিন্তু তার গভীরে যেন এক অদৃশ্য প্রশ্ন ঘুরছে। এই ব্যারেজ কি নদীতে পানি ফিরিয়ে আনবে, নাকি দক্ষিণ এশিয়ার জল রাজনীতিতে খুলে দেবে এক নতুন অধ্যায়, যেখানে ভাটির দেশ প্রথমবারের মতো নিজের স্রোত নিজেই নিয়ন্ত্রণ করতে শিখবে? উত্তর এখনো আসেনি, কিন্তু ইতিহাসের মতোই নদীও অপেক্ষা করছে। আর পদ্মার কালো জলে রাতের অন্ধকারে বাংলাদেশ ধীরে ধীরে নিজের এক নতুন, সাহসী এবং মেরুদণ্ডী প্রতিচ্ছবি খুঁজছে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান কি শেষ পর্যন্ত তিস্তা এবং পদ্মার যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন ভারতের বাধার মুখে? ভারত যদি বাংলাদেশে আক্রমণ করার মতো দুঃসাহস দেখায়, তাহলে এই ভারতকে 50 ভাগে বিভক্ত করা হবে। ভারত যদি এই বাংলাদেশের দিকে কুনজরে তাকায়, বাংলাদেশে আক্রমণ করার মতো দুঃসাহস দেখায়, তাহলে এই ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। মনে রাখবেন, ভারত যদি পাকিস্তানে একটা মিসাইল দিয়ে আক্রমণ করে, পাকিস্তান একটা মিসাইল দিয়া তার প্রতিহত করবে, আক্রমণ করবে। আর ভারত যদি বাংলাদেশের দিকে একটা মিসাইল দিয়ে আক্রমণ করে, তাহলে পাকিস্তান 3টা মিসাইল দিয়ে জবাব দিবে। কারণ এই পাকিস্তান জানে যে ভারত ষড়যন্ত্র করে 1971 সনে আমাদেরকে আলাদা করেছে, আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য। তাই আমরা এই পাকিস্তানের মতো একটি প্রদেশকে হারিয়েছি, পাকিস্তান আমাদের মতো একটি অঙ্গরাজ্যকে হারিয়েছে, সেটা পাকিস্তান ভালো করে জানে। ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, আমরা বলতে হবে না যে হে পাকিস্তান ভাইয়েরা, ভারত আমাদেরকে আক্রমণ করছে, তোমরা আমাদেরকে সহযোগিতা করো, এটা আমাদের বলতে হবে না। ঠিক একটা মিসাইল দিয়ে বাংলাদেশে আক্রমণ করলে পাকিস্তান 3টা মিসাইল দিয়ে জবাব দিবে। সাবধান করিয়ে বলে দিতে চাই ভারতকে যে যদি আমার দেশের দিকে ভারত কুনজরে তাকায়, আক্রমণ করার মতো দুঃসাহস দেখায়, তাহলে এই পৃথিবীর মানচিত্র থেকে ভারত মুছে যাবে। ভারতের হয়তো পারমাণবিক বোমা আছে, ভূখণ্ড বড়, আমাদের পারমাণবিক নাই, আমাদের ভূখণ্ড ছোট, আমাদের এই সামরিক শক্তি নাই। সেজন্য আমি ভারতকে দায়ী করি, কারণ বিগত 54 বছরে ভারত আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে দেয় নাই।
আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, বিভিন্নভাবে বাংলাদেশকে যেভাবে ছোট করে রাখা যায়, ঠিক সেটাই ভারত করেছে। তাই ভারত আমাদের কখনো বন্ধুরাষ্ট্র হতে পারে না। ভারত আমাদের চিরশত্রু। এটাই যে জানতে পারবে সেই হচ্ছে দেশপ্রেমিক, সে বুঝতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন না, হে আল্লাহ, ভারত যে মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের চরম শত্রু, সেটা তুমি বাংলাদেশের মুসলমানদেরকে বুঝার তৌফিক দাও। আমরা বুঝে গেছি ভারত কি চায়। তাই বিগত দিনগুলিতে যে মমতা দিদি পশ্চিমবঙ্গে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাই আমরা কোনো ঝুঁকিপূর্ণ মনে করি নাই। এখন ভারতের শীর্ষ সন্ত্রাসী শুভেন্দু অধিকারী, এই লোক এখন ভারতের বাংলাদেশের যে কলিকাতা প্রদেশ, এটা দখলে নিয়েছে অন্যায়ভাবে, এটি কারচুপির নির্বাচনের মাধ্যমে। তাই এখন আমরা মনে করি আমাদের জন্য এই কলিকাতা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আমাদের এই হুমকিকে মোকাবিলা করার জন্য, আমাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনে আমরা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করব, যেমনটা করেছে সৌদি আরব পাকিস্তান। ঠিক আমরাও বাংলাদেশ পাকিস্তান প্রয়োজনে আমরা সামরিক চুক্তি করব, চায়নার সাথে আমরা সামরিক চুক্তি করব। কিন্তু ভারত যদি উল্টাপাল্টা করি, তাহলে ভারতকে চরম শিক্ষা দেওয়া হবে। আজ একটা কথা বলে যাই, এই পৃথিবী সৃষ্টি থেকে এ পর্যন্ত এই পৃথিবীতে শুধু একবারই পারমাণবিক বোমা ফুটেছে, সেটা হচ্ছে জাপানের হিরোশিমায়, আর কোথাও ফুটে না। আর দ্বিতীয়বার যদি এই পৃথিবীর ভূখণ্ডে পারমাণবিক বোমা আঘাত আনে, তাহলে সেটা আনবে ভারতে। বিএনপি সরকারকে কঠিন চাপ দিয়ে আমরা একটা বিরাট সফলতা অর্জন করতে পেরেছি। হ্যাঁ, ইটস আওয়ার সাকসেস। এটা জামাতের সাকসেস, এনসিপির সাকসেস, বা তার চাইতে বেশি সাকসেস, বড় সাকসেস আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা যারা বিএনপি সমালোচনা করি। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে গোলামী চুক্তি, তাবেদারি চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে জামাত জোরালো কোনো বক্তব্য দেয়নি। যদি শেষের দিকে এসে আমির জামাত কিছুটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন যে বাস্তবতা নিরিখে সেটা পর্যালোচনা করা উচিত। এর মানে একদম অ্যাবসলিউট সমর্থন চুক্তির প্রতি দেয়নি। আবার সেই চুক্তির বিরুদ্ধে জামাত কি করেছে এটা পর্যালোচনা করতে গেলে জামাত এনসিপি কার্যত ধরা পড়বে। এনসিপি তো কিছুই বলছে না চুক্তির বিরুদ্ধে। এনসিপি তো পুরোপুরি ইউনূসের প্রযোজনায়, খলিলুর রহমানদের প্রযোজনায়, বিএনপির গুপ্তদের প্রযোজনায় তারেক রহমানের সম্মতিতে যে চুক্তি করেছে ওটা তো পুরোপুরি সমর্থন করে এনসিপি। মানে এনসিপির রাজনীতি একদম প্রো মার্কিন, প্রো আমেরিকান রাজনীতি, যার ফলে এনসিপি বিএনপির বিরুদ্ধে নানান কথা বলছে। এনসিপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, সব ঠিক আছে, কিন্তু এনসিপি আমেরিকার সাথে চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনসিপির যথেষ্ট মাখামাখি আমরা দেখতে পাই। তো দর্শক, জামাত অতটা মাখামাখি করছে না। জামাতের মাখামাখি বেসিক্যালি চীনের সাথে, কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের সাথে একটা আস্থার সম্পর্ক জামাত চায়, যুক্তরাষ্ট্রকেও যথেষ্ট আস্থা নিয়ে চলতে চায়। সেই জায়গায় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই তাবেদারি চুক্তির বিরুদ্ধে জামাত তেমন কিছু বলে। নির্বাচনের 3 দিন আগে চুক্তি হয়েছে। আমির জামাত বলেছেন যে না, আমি জানতাম না, কিন্তু জানতেন না মানে তাকে জানানো হয়নি স্পেশালি চুক্তির প্রোস এন্ড কনস, কিন্তু জাস্ট নির্বাচনের 3 দিন আগে চুক্তি, এটা তো সবাই জানতাম। তখন আপনি কেন বলেন নাই যে এই চুক্তি আমরা মানি না, বা এই চুক্তি এটা ধোয়া সাবা? নির্বাচনের 3 দিন আগে কেন চুক্তি হবে, এই প্রশ্ন কেন তুলেন নাই? জামাত সেই চুক্তির বিরুদ্ধে টু শব্দ করেনি, কিন্তু সেই চুক্তির বিরুদ্ধে তখন থেকে কথা বলে আসছি আমরা। এবং দেখেন, জামাত অফিসিয়ালি না বললেও জামাতপন্থী অ্যাক্টিভিস্ট সবাই বলেছে, বিশ্লেষকরা বলেছে, এবং যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করেন, যাদের অ্যাক্টিভিজমের একটা বিরাট তাসির রাজনীতি রয়েছে, তারা সবাই ওই চুক্তির বিরুদ্ধে বলেছে। এমনকি পিনাকি ভট্টাচার্য বলেছে, আরো অনেকে বলেছে। তো দর্শক, তখন থেকে আমরা সমালোচনা করে আসছি এই চুক্তি কিসের চুক্তি, এই চুক্তি কেন গোপন। তারপরে চুক্তি যখন ওপেন হলো, 32 পেজেস যখন আমরা পেলাম হাতে, যখন আমরা পেলাম যে 131 টাইমস শ্যাল, এর মানে অব্লিগেশনস ফর বাংলাদেশ, and only 6 times shall for US, এবারে 131 বার বাংলাদেশ মানতে বাধ্য, আর মাত্র 6 বার আমেরিকা মানতে বাধ্য। বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অলাভজনক হিউজ অ্যামাউন্টে, যা থেকে বাংলাদেশ কেনা যায়, বোয়িং কিনতে বাধ্য, নানান কাঁচামাল কিনতে হবে তাদের কাছ থেকে, কৃষি কাঁচামাল থেকে শুরু করে নানান কিছু, যেগুলো আমরা 10 টাকা কিনতে পারি সেগুলো আমেরিকার কাছ থেকে 80 টাকা কিনতে হবে। এরকম উদ্ভট শর্তের বেড়াজালে বাংলাদেশকে কার্যত তাবেদার বানিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। শুধু এইসব বাণিজ্য চুক্তিই না, চীনের সাথে আমরা মাখামাখি করতে পারবো না। এমনকি সেই চুক্তির তাৎপর্য বা ফলাফল হচ্ছে যে চীন রাশিয়ার কাছ থেকে আমরা কিছু কিনতে পারবো না, কিন্তু হলে আমেরিকার অনুমতি লাগবে। যেটা দেখেছেন যে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে কম দামে তেল গ্যাস কিনতে চায়, এখন যুক্তরাষ্ট্রের কাছে এনওসি চায়,
এনওসি বুঝেন? নন অবজেকশন সার্টিফিকেট চাই, অনাপত্তি পত্র চাই। যে ঠিক আছে, আচ্ছা বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে টাকা দিয়ে কিনবে, তাতে আমেরিকার কাছ থেকে অনাপত্তি নেওয়া লাগবে মানে? এখন বলবেন যে আমেরিকা তো রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। আরে আমেরিকা রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তাতে আমার কি? আর সেই নিষেধাজ্ঞার মেয়াদ কিন্তু শেষ। আমেরিকা কি আমার বস না আব্বা? বুঝতে পারে? ওটা আসলে ওই গোপন চুক্তির ফল, যে আমেরিকার কাছ থেকে অনুমতি না নিয়ে চীনের কাছ থেকে রাশিয়ার কাছ থেকে কিছু কেনা যাবে না। কিভাবে আমাদেরকে তাবেদার বানানো হয়েছে, মার্কিন দালাল বানানো হয়েছে। শুধু এটা না, এইসব বাণিজ্য কেনা বেচা শুধু এখানে না, স্ট্র্যাটেজিক বিষয় আছে, যে কৌশলগতভাবে একসাথে কাজ করবে এই কথা আছে। এবং চীনের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাংলাদেশে, সেটা কন্টেইন করবে বাংলাদেশ। চীনকে গুরুত্বপূর্ণ কিছু দিবে না। এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের, তার আলোকে কাজ করবে। এমনকি যে বার্মা অ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের, বার্মা অ্যাক্টের লক্ষ্য উদ্দেশ্য বোঝেন? বার্মা অ্যাক্টের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই মিয়ানমার, চীনের মিয়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রামের একটা অংশ নিয়ে, এটা গোপন উদ্দেশ্য, এটা সরাসরি বলবে না, একটা অংশ নিয়ে তার একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে নানানভাবে। এবং খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা ছোটখাটো ঝামেলা বাজানো লাগুক আর যুদ্ধ অভিযান চালানো লাগুক, সেটা মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ব্যবহার করে এবং বাংলাদেশকে সেখানে এনগেজ করবে। তারপরে দেখবেন যে একটা গণভোট হোক আর যেভাবে হোক, একটা পর্যায়ে তারা ওই একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এরকম একটা ধান্দা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। এর বিরুদ্ধেও কিন্তু জামাত কিছু বলে না। এগুলোর বিরুদ্ধে আমরা শুরু থেকে বলে আসছি যে এই ঘটনা, আমরা ক্লিয়ারলি বলে আসছি, নির্বাচনের আগে থেকে বলে আসছি। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র সব পুরো পশ্চিমাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে লাগবে চীনকে। কারণ যুক্তরাষ্ট্র এখন আর পয়সা দিতে পারে না, আমাদের টাকা দরকার, লোন দরকার, ফ্রি পয়সা দরকার, দান দরকার, খয়রাত দরকার। এটা একমাত্র চীন দিতে পারবে। বিলিয়ন অ্যান্ড বিলিয়ন চাইলে চীন দিতে পারবে, আর মিলিয়ন ডলারও যুক্তরাষ্ট্র দিতে পারবে না। তো দর্শক, যে চীনমুখী হওয়া দরকার। জামাত, এই কথা আমি নির্বাচনের আগে বলেছি যে জামাত ইসলামীকে চীন পছন্দ করে ফেলেছে। ভারতের যে আধিপত্যবাদ, আমাদের জুলাই বিপ্লব হয়েছিল ভারতের বিরুদ্ধে, সেখানে ভারতকে কন্টেইন করতে হলে তো আমাদেরকে চীনকে লাগবেই। ইউনুস তো সেই রাস্তা অনেকটা দেখিয়ে দিয়েছেন, কিন্তু ইউনুসকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল চীন, কিন্তু সেই টাকাগুলো ডিসবার্স করেনি। কেন ডিসবার্স করেনি? ইউনুসের সক্ষমতার অভাব দেখে এবং ইউনুস দ্রুত চলে যাচ্ছে নির্বাচন দেখে, এটা দেখে নির্বাচন দিয়ে চলে যাচ্ছে, এটা দেখে চীন তাদের যে প্রতিশ্রুতি লন্ডন, এগুলো তেমন একটা ডিসবার্স করেনি, বরং কিছু ডিসবার্স করেনি, হিউজ প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল। আমরা তো বলেছিলাম যে না, চীনকে আমাদের দরকার। তা আমাদের যে অ্যাক্টিভিজম, যে নর্থ যুক্তরাষ্ট্র, চীন, আগামীর বাংলাদেশ, চীন বাংলাদেশ, আমাদের কেবলা ওয়াশিংটন কিংবা দিল্লি নয়, আমাদের কেবলা হবে, আমাদের কেবলা আমাদের, কিন্তু তারপর আমাদের বন্ধুত্বের কেবলা, এটা নেগেটিভ অর্থে বলছি না, পজিটিভ অর্থে, আমাদের বন্ধুত্বের কেবলা হবে বেইজিং কিংবা মস্কো, ইসলামাবাদ, দিল্লি, ওয়াশিংটন থেকে আমাদের শিফট করতে হবে। এবং পৃথিবীর বিশ্ব রাজনীতির যে বাস্তবতা, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নাকানি চুবানি খেয়েছে, ইরান যুদ্ধে যেভাবে পরাজিত হয়েছে, তাতে এটা আরো বেশি স্পষ্ট হয়েছে। শেষ পর্যন্ত আমাদের সফলতা হচ্ছে বিএনপি সরকার চীনমুখী হচ্ছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।